এটাকে চমক বলতেই হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ অবশেষে বিশাল সময় পর, প্রায় আড়াই দশক পর, যখন টেস্ট খেলার প্রিপারেশন নিচ্ছে, যখন বাংলাদেশের 1 তারিখে অস্ট্রেলিয়ায় উড়াল দেয়া ফাইনাল, ঠিক তখন বাংলাদেশ দলে যেই দলটা প্রথম টেস্টের জন্য ঘোষণা করা হয়েছে, বিশাল চমক বিদ্যমান। 5.5 বছর পর বাংলাদেশের টেস্ট স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। বাংলাদেশ যেন 2015 বিশ্বকাপে ওয়ানডে ফরম্যাটে যেভাবে খেলেছিল, যেভাবে সৌম্যকে ব্যবহার করেছিল, ঠিক ওই ফর্মুলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট মিশনে সৌম্য সরকারকে ভিড়িয়েছে। 5.5 বছর মানে 2021-এর ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের এই হোম অফ ক্রিকেটে সবশেষ টেস্ট খেলা সৌম্য সরকারের ইনক্লুশন বাংলাদেশ ন্যাশনাল টিমের প্রথম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে বড় চমক। এবং এই চমকটা মানে অনেকে আলোচনা করতে পারে যে সৌম্য কোথাকার পারফরমেন্সে কি করলো। বাংলাদেশের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে কম বেশি সবাই পারফর্ম করেন অথবা করেন না, কিন্তু অস্ট্রেলীয় কন্ডিশনে যখন বাংলাদেশ দল খেলতে যাচ্ছে এবং ওই টাইপের কন্ডিশনে নিউজিল্যান্ডে গিয়ে কিন্তু টেস্টে সৌম্য সরকারের শতক রয়েছে, ঠিক তখন অস্ট্রেলীয় কন্ডিশনে সৌম্য সরকারের ইনক্লুশন ডেফিনেটলি বাংলাদেশের পজিটিভ মাইন্ড সেট আপকে ইন্ডিকেট করে। এই ইনক্লুশনটা নিয়ে অনেক ধরনের স্ট্যাটিস্টিক্যাল আলোচনা হইতে পারে, বাট আমি মনে করি দিস ইজ রিয়েলি আ ভেরি ভেরি গুড ডিসিশন বাই দ্য সিলেকশন প্যানেল। সৌম্য সরকারকে এখানে রাখা, সেই রিস্ক নেয়া, এবং শেষ পর্যন্ত সৌম্য যাই করুক না কেন, এই যে জুয়াটা তারা খেলেছে এটাকে সাপোর্ট করতে হবে। একবার ভেবে দেখুন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলতে নেমেছে, বাউন্সি উইকেটে খেলা হচ্ছে, বল ব্যাটে আসে একটু, মানে বলের যেই উচ্চতায় সাধারণত হচ্ছে উপমহাদেশের কন্ডিশনে বোলাররা বল করলে, ফাস্ট বোলাররা বল করলে ব্যাটসম্যানরা ফেস করে, তার থেকে লিটল হাইট অ্যাচিভ করে সেই বলগুলো হচ্ছে ব্যাটারদের দিকে যাচ্ছে, এবং সেই বলে সুইট টাইমিং করছেন সৌম্য সরকার। তার ওপেনিং পার্টনার তিনি যদি খেলেন ওই টেস্টটায়, যেহেতু মাহমুদুল হাসান জয় বাদ করেছেন, তার ওপেনিং পার্টনার তানজিদ হাসান তামিম বাংলাদেশ দলের আরেক আক্রমণাত্মক ব্যাটার, এই দুইজনকে নিয়ে যদি বাংলাদেশ প্রথম টেস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামে, তারা সাকসেসফুল হোক আর না হোক, আমার কাছে এটা মনে হয় কোয়াইট এক্সাইটিং। বাংলাদেশের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে এখানে অনেকগুলো চমক রয়েছে, অনেকগুলো চমক রয়েছে, এবং সেই চমকের মানে বড় একটা অংশ আজকের দিনে 5.5 বছর পর সৌম্য সরকার ফেরা ডেফিনেটলি, সেই সাথে বাদ পড়ারও কিন্তু চমকটা আপনাকে বলতেই হবে। বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে দ্রুত গতির বোলার, পেস বোলার নাহিদ রানা 150 কিলোমিটার গতিতে এই হোম অফ ক্রিকেটের উইকেটেই তিনি প্রতিপক্ষের পরীক্ষা নিয়েছেন। সেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ছিল, সেই প্রতিপক্ষ কখনো পাকিস্তান ছিল, কখনো নিউজিল্যান্ড ছিল, এবং কখনো সেই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ছিল। হি ওয়াজ সাকসেসফুল। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বোলার আমার এই দেশে, সেই দ্রুত গতির বোলার নাহিদ রানা, 150+ নাহিদ রানার কতটা ব্যাড লাক, কতটা আনলাকি যে অস্ট্রেলিয়ায় গিয়ে যেই টেস্ট খেলার স্বপ্ন অনেক বড় বড় ক্রিকেটারের কখনো পূরণ হয় নাই, সাকিব তামিমদের ক্ষেত্রে এটা বলা বাহুল্য, সেই নাহিদ রানা কতটা আনলাকি যে তার আসলে খেলা হলো না। ইনজুরিতে নাহিদ রানা শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সিরিজ মিস করছেন। প্রথম টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং এখানটায় নাহিদ রানার নাম থাকবে না, এই আলোচনাটা গত কদিন থেকেই করেছি। ডেফিনেটলি অনুধাবন যেভাবে আমরা করছিলাম যে আসলে তার নাম থাকার কোনো কারণ নাই, তার নামটা নেই। সৌম্য সরকার নাহিদ রানার এই ডিসকাশনের পরে আরো একটা আমার কাছে মনে হয় যে ইনজুরির ইস্যু রয়েছে, যেগুলো বাংলাদেশ দলকে কেন্দ্র করে, এবং আরো কিছু ইনক্লুশন রয়েছে যেটা বাংলাদেশ দলের স্কোয়াডকে কেন্দ্র করে আলোচনা করা খুব বেশি গুরুত্বপূর্ণ। ইনক্লুশন নিয়ে কথা বলি। এবাদত হোসেন, তিনি ইতালিতে, তার স্ত্রী সন্তান সম্ভবা, এবং তিনি আগেই ছুটি নিয়ে রেখেছেন। নট লাইক যে তিনি হুট করে ছুটি নিয়েছেন আমি খেলবো না বা এরকম কোনো টালবাহানা করেছেন, নট লাইক দ্যাট। এবাদত হোসেনকে বাংলাদেশ দল কুইক কল করেছে। এবাদত হোসেন এখান থেকে ভিসা নিয়ে, অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে তিনি দলের সাথে যোগ দেবেন। সো এই যে এবাদতের না খেলার সম্ভাবনা ছিল, তিনি খেলছেন। তাসকিন আহমেদ এলপিএল বাদ দিয়ে এখানটায় চলে এসেছেন, ডেফিনেটলি ইটস অ্যানাদার গুড সাইন। সৌম্য সরকারের ইনক্লুশন, তাসকিনের এলপিএল কে গুড বাই টাটা বলে বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে মাঠে নেমে পড়ার জন্য প্রস্তুতি। এবং এবাদত হোসেন তিনি জানেন না যে আসলে তার মানে সন্তান ভূমিষ্ঠ হবে কবে, বাট ন্যাশনাল টিমের ডাকে তিনি সেই যে রেসপন্স করলেন, এগুলোকে পজিটিভলি দেখতে হবে। সো এবাদত বাংলাদেশ দলের জন্য আরেকটা স্বস্তির কারণ। কেন বলছি?
মাউন্ট মঙ্গানুই টেস্টের কথা মনে আছে না, বাংলাদেশের বেস্ট এভার সিঙ্গেল টেস্ট উইন যদি আপনি বিবেচনা করেন, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ হারিয়েছিল। এবাদত হোসেন এক ইনিংসে 6 উইকেট নিয়েছিলেন, সেই এবাদত হোসেন এরপর থেকে মিসিং, ইনজুরি নানা কারণে শেষ পর্যন্ত এবাদত হোসেনকে আমরা পাচ্ছিলাম না। সো এবাদত হোসেন খেলছেন, এবাদত হোসেন প্রথম টেস্টের দলে রয়েছেন। আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। অ্যান্ড তার ইনক্লুশনটা বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে যে ক্ষতিটা হয়েছে ইনজুরির কারণে, নাহিদ রানারা নেই, সেই জায়গাটা একটা বড় রোল প্লে করবে। আরেকজন পেসার মুশফিক হাসান সুযোগ পাচ্ছেন, তবে তার আলোচনা থেকে আমার কাছে মনে হয় দুজনের না থাকা সেটা একটু আলোচনা করা দরকার। সেই দুজনের একজন আপনারা সবাই জানেন, আমাদের জাতীয় ন্যাশনাল সেট আপের ইম্পর্টেন্ট ক্রিকেটার, এবং টেস্ট সেট আপে মানে তিনি আসলে যেই পজিশনটায় ব্যাট করেন, যেভাবে বাংলাদেশকে বিভিন্ন সময় টেনে তুলেছেন, জাস্ট ইউ ক্যান রিমেম্বার যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যখন হোমে টানা 2 টেস্টে জিতলো, ওই টানা 2 টেস্টে জয়ের ক্ষেত্রেও কিন্তু একটা বড় রোল ছিল সেই সময়টায় লিটন কুমার দাসের। ইনজুরির কারণে লিটন কুমার দাস এই টেস্ট সিরিজের প্রথম টেস্টের দলে নেই, এটা বাংলাদেশের জন্য সেটব্যাক। এবং ইনজুরির কারণে প্রথম টেস্টের দলে শরীফুল ইসলামকেও আমরা পাচ্ছি না। ইনক্লুশনের জায়গায় স্যাটিসফ্যাকশন রয়েছে, বাট যারা বাদ পড়ে যাচ্ছেন, যারা ইনজুরির কারণে খেলতে পারছেন না, সেই জায়গাটায় লিটন বলেন, শরীফুল বলেন, নাহিদ রানা, এরা থাকলে বাংলাদেশ দলটা কি চমৎকার, কি ব্যালেন্সড হতো, কি চ্যালেঞ্জিং হতো ফর দ্য অপোনেন্ট, সেটা শেষ পর্যন্ত হলো না। সো ওভারঅল যে টেস্ট দলটা হয়েছে, সেই টেস্ট দল সম্পর্কে যদি আপনাকে একটু একটা গ্লান্স আইডিয়া দেওয়ার চেষ্টা করি, নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন এবং তার সেই রোলেই থাকার কথা। সৌম্য সরকার একটু আগেই বলছিলাম 5.5 বছর পর ইনক্লুডেড টু দ্য ন্যাশনাল সাইড। সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, আই এম ভেরি মাচ এক্সাইটেড টু ওয়াচ দ্য ওপেনিং পার্টনারশিপ উইথ সৌম্য এন্ড তানজিদ তামিম। আমার কাছে মনে হয় দারুণ হবে যদি এটা হয়। সাদমানের জন্য আসলে আমি এই জায়গায় মানে কি বলবো, আমি চাই নিতেছি যে এই দুজন যদি ওপেনার হয়, ডেফিনেটলি সাদমানের প্রতি কোনো ধরনের বিদ্বেষ নেই, তিনিও দারুণ ওপেনার। মুমিনুল হক, অস্ট্রেলিয়া গিয়ে তিনি খেলে টেলে এসেছেন বিভিন্ন ফরম্যাটে। রয়েছেন আমাদের মুশফিকুর রহিম, মিস্টার ডিপেন্ডেবল। রয়েছেন অমিত হাসান, জাকের আলী, দিস ইজ অ্যানাদার ইনক্লুশন। জাকের আলী অনেককে দলে ঢুকানো হয়েছে, এখন এইখানটায় কারণও রয়েছে। দেখুন, আপনার মেইন কিপার লিটন কুমার দাস ইজ নট প্লেইং ফর ইনজুরি, সো ইউ নিড সামওয়ান যে প্রতিদিন 90টা ওভার কিপিং করতে পারবে। সো সিলেকশন প্যানেলের কাছে আমার কাছে মনে হয় খুব বেশি অপশনস ছিল, আনলেস ইনক্লুডিং জাকের আলী অনিক টু দ্য স্কোয়াড। সো জাকের আলী অনিক হি ইজ লাকি এনাফ যে হি ইজ গেটিং অ্যানাদার চান্স, এবং তিনি সব ঠিক থাকলে 11-এও থাকবেন, মানে শুধু স্কোয়াডে না, তিনি একাদশেও থাকবেন, এটাতে খুব বেশি ডাউট নেই। মেহেদী হাসান মিরাজ, ভাইস ক্যাপ্টেন অফ দ্য সাইড। তাইজুল ইসলাম, অ্যানাদার স্পিনার। রয়েছেন তাসকিন আহমেদ, একটু আগেই বলছিলাম যে সবচেয়ে বেশি সবসময় স্যাক্রিফাইস করে যে প্লেয়ারটা। হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন অ্যান্ড মুশফিক হাসান। ওভারঅল নাইমামা থেকে কানা হওয়া ভালো, স্কোয়াড খুব একটা খারাপ হয়নি। সৌম্য সরকারকে দেখার অপেক্ষা, জাকের আলী অনেক কি করে দেখার অপেক্ষা। অ্যান্ড দিস টেস্ট সিরিজ আমার কাছে মনে হয় উইল বি আনফর্চুনেট দ্যাট নাহিদ রানা উইল নট বি দেয়ার। সবাই ভালো থাকবেন।